আমি যে মানিটা ডিফাইন করি সেটা কখনো ইনভেন্টেড হয় নাই। মানি সবসময় ছিল, মানি সবসময় থাকবে। এটা হচ্ছে মা এবং সন্তান জ্ঞান তৈরি করার জন্য একটা বিশ্বাস এবং একটা সাহসের দরকার আছে। আমি অন্য কারো অনুসরণকারী না, আমি নিজে এখানে একটি তত্ত্ব দিচ্ছি, সেটা হচ্ছে লিপ অফ ফেথ। ওইটা আছে আমার 9টা চ্যাপ্টার। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এক্সিস্টিং লিটারেচার এ ব্রিফ ট্যুর, দেন আমার থার্ড চ্যাপ্টার হচ্ছে হোয়াট ইজ মানি, দেন ফোর্থ চ্যাপ্টারে আছে দি অরিজিন অফ মানি অ্যাজ দি এবিলিটি টু অবটেইন গুডস অ্যান্ড সার্ভিসেস। তারপরে এবিলিটি টু অবটেইন এই শব্দটা কি, আর এবং এই যে আমি একটু পরে আলাপ করব। চ্যাপ্টার 5th যেটা, সেটা হচ্ছে মানি অ্যাজ দি এবিলিটি ভিজাভিস আদার কনসেপ্টস। আর 6th চ্যাপ্টারে মানি অ্যাজ দি এবিলিটি অ্যান্ড সাম রিলেটেড ইস্যুস। অ্যান্ড 7th চ্যাপ্টারে মানি অ্যাজ দি এবিলিটি অ্যান্ড ইনফ্লেশন। Then 8th chapter the causes of inflation, and 9th chapter some afterthoughts and the question of economic policy. এসে আমার বইটা 9টা চ্যাপ্টার আকারে আছে। তো আমি একটার পর একটা সংক্ষেপে আমি আলাপ করব। প্রথম চ্যাপ্টারটার আগে আমি আমার মনে সবার আগে মানি বলতে কি বোঝায় আমি একটু আলাপ করে নিই। কেন আসলে মানিটা কি? মানি বিষয়ে বলতে আমরা যা জানি, আসলে আমাদের জানতে হবে যে মানি বলতে আমরা যা জানি তা আমরা সঠিক জানি না। সেটা জানার জন্য আমি কিছু উদাহরণ দিব। সে সঠিক যখন জানি না তা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে সঠিকটা কি। তাহলে এটা আচ্ছা, আমি ধরে নিলাম যে এখানে একটা মজার বই আছে, ইলিশের 100টি রেসিপি, 100টি ইলিশের রেসিপি। এই বইটা আমি এখান থেকে একেবারে র্যান্ডমলি কালেক্ট করলাম। তো বইটা যেহেতু ইলিশ সবাই পছন্দ করে, কারণ সেই বইটা নিয়ে আপত্তি থাকবে না, তাই না? তো এই জন্য বইটা আমি কালেক্ট করলাম, এবং এটার বইটার দাম আমি জানি না, কিন্তু ধরে নিলাম বইটার দাম 100 টাকা। ঠিক আছে, তো বইটা আপনার কাছে। আচ্ছা, উনি একজন বিক্রেতা, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন এখানে একজন আলোচক হিসেবে, কিন্তু সেই পরিচয়টা ভুলে ধরেন যে আমি আপনার দোকানে আসলাম এবং আপনার কাছে আমি বইটা কিনতে চাইলাম। আচ্ছা, এখন আমি যদি আপনাকে, আমি কি করব, আমি মানি ব্যাগটা বের করব। আচ্ছা, এইটা একটা টাকা, এটাকে মানি বলতে পারে, অর্থ বলতে পারি, তাই না? 100, এটা মানেন আপনারা সবাই? আচ্ছা, এইটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড, ঠিক আছে? এইটাকে আমরা, এটার মধ্যে তো মানি টানি কিছু আছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে পাউন্ড, 20 পাউন্ড, পৃথিবীর বলা যায় তৃতীয় অথবা চতুর্থ শক্তিশালী মুদ্রা বা মানি। 20 পাউন্ড মানে প্রায় 300 টাকার সমান, ঠিক আছে? আর এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে নরওয়ের কারেন্সি, এটার নামটা হচ্ছে ক্রাউন 200। এটা ঠিক আমি বলতে পারবো এটা হয়তো প্রায় 300 টাকার সমান, ঠিক আছে? 3000 না, 3000 না, হবে না নাকি? পাউন্ড কি 3000? 20 পাউন্ড। আচ্ছা, ধরলাম 100, আমার 100-এর বেশি দরকার নাই, কিন্তু আমার আসলে আরেকটা 100 দরকার আছে, ওইটা আমি একটু সামনে রাখি। আর ইলিশের আরেকটা রেসিপি থাকলে ভালো ছিল, কিন্তু চলবে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা 100 রাখি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো টাকাগুলি? আচ্ছা, এখন আমি আপনার কাছে বইটা কিনবো, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে, বইটার দাম 100 টাকা, আমি আপনাকে দিলাম 100 টাকা, আপনি কি টাকাটা নেবেন? বইটা আমাকে দিবেন? জোরে বলেন। হ্যাঁ দিব। হ্যাঁ দিবেন, তাহলে এটা আপনার বিনিময় হোক। আসুন করি আমরা। কি হলো, আমি ওনাকে 100 টাকা দিলাম, উনি আমাকে 100টা ইলিশের রেসিপি দিলেন, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি, মানে কি, আমি বলতে পারি যে আমার এই 100 টাকার, আমার এই 100 টাকার সক্ষমতা আছে তার কাছ থেকে ওই বইটা নেওয়ার, এবং সেও বলতে পারে যে ওর যে বইটা 100টা ইলিশের রেসিপি, সেটা সক্ষমতা আছে আমার কাছ থেকে এই 100 টাকা নেয়ার। আপনারা সবাই এগ্রি করেন? আচ্ছা, এটা ঠিক আছে, এখানে কারো কোনো আপত্তি নেই। যদি এটা যদি সত্যি হয়, তাহলে দেখা যাক, আমি যদি আপনাকে এইটা দিই, এইটা 100 টাকা পাউন্ডে, এটা আপনি নিতে পারবেন? ধরেন যে আমি কেউ অপরিচিত একজন লোক, আমি যদি এটা ক্যাশে দিই, আপনি কি নিতে পারবেন? হ্যাঁ বা না? পারবেন? পারবেন না। এইটা একটা মানি, ইংল্যান্ডের মানি, এই দেশে এইটার সক্ষমতা নেই
এবিলিটি নেই ওনার কাছ থেকে 100 ইলিশের রেসিপি পাওয়ার। এটাকে মানি বলছি আমরা, এটা ইংল্যান্ডের মানি, হ্যাঁ, এবং অনেক জায়গায় এটা অনেক দামি মানে, আমি এখানে যদি এক্সচেঞ্জে যাই এটা তারা নেবে, কিন্তু এটা সক্ষমতা নেই এই বিশেষ পরিস্থিতিতে তার কাছ থেকে একটা কিছু পাওয়ার, কাজেই এখানে এটা মানি না, এই বিশেষ পরিস্থিতি এটা মানি না। তারপরে হচ্ছে গিয়ে এটা কি নরওয়েজিয়ান, এটা তো আরও খারাপ, হ্যাঁ, এটা তো এখানে পাবেই না, এটা এক্সচেঞ্জও নেয় না। এটা আমি চেষ্টা করছিলাম, আমার কাছে এই টাকাটা ছিল অনেক দিন, সেইটা সেখানেও নেয় না, মানে এইটা একেবারেই মানি না, এটা একটা কাগজ, আরও খারাপ, মানি না। আবার কিন্তু যদি আমি এইটা দেই, এইটা হচ্ছে ইংল্যান্ড থেকে আমার ক্রেডিট কার্ড, আমার ওইখানকার ব্যাংকের ক্রেডিট কার্ড নেন আপনারা, ক্রেডিট কার্ড নেয়, মানে এইটা এখানে মানি। তাহলে মানিটা কি আসলে? মানিটা হচ্ছে গিয়ে মানে সেইটাই আমাদের, যদি আমরা তো বিনিময় দেখতে চাই, অর্থনৈতিক কাণ্ড কর্মকাণ্ড বলতে কি যে কোনো কর্মকাণ্ড বিনিময়, সেটা হচ্ছে কি এক্সচেঞ্জ, সেটার মধ্যে মানি যদি সেটা বিনিময়ের সক্ষমতা না থাকে, অপরের কাছ থেকে কিছু পাওয়ার সক্ষমতা না থাকে, তাহলে সেটা মানি না, যদি থাকে সেটা মানি। সেটা হচ্ছে আমার বইটার মূল কথা। এবং মানি বইটা যখন আমি কাজ করছিলাম বইটা নিয়ে, তখন আমি যেহেতু সরলভাবে সব কিছু প্রকাশ করতে চাই, তো বইটা যেহেতু আমার শিক্ষা যে না কোনোভাবেই জটিল করা যাবে না, যত পারো সহজ করো, তো সেজন্য আমি বইটার একটা বাক্যে কি আমি বইটাকে বলতে পারি, বা সেখানে বা একটা বাক্যে কি আমি মানিকে সংজ্ঞায়িত করতে পারি বা চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে কি মানি হচ্ছে অপরের কাছ থেকে কিছু পাওয়ার সক্ষমতাই মানি। আর ইনফ্লেশন কি একটা বাক্যে, যে অপরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমাদেরকে যখন বেশি পরিশ্রম করতে হয়, মানে হচ্ছে একটু বেশি মানি পেতে হয়, মানে হচ্ছে বেশি সক্ষমতা পেতে হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে ইনফ্লেশন। এই দুই বাক্যে বইটাকে আপনারা প্রকাশ করতে পারবেন। এখন এই এইটাকে লিখতে গিয়ে আমার বলা যায় যে প্রায় 40,000 শব্দের বইটা লেখা। বইটা কিভাবে লেখা শুরু, আমি মানিনি অনেক দিন ধরে ভাবি, কিন্তু আমি আসলে যাকে বলে ম্যাক্রো ইকোনমিক্স সেটা কখনো ছিলাম না। আমার আরেকটা ফিল্ড হচ্ছে আমি সবসময় ব্যক্তি নিয়ে কাজ করতে পছন্দ করি, তো এটা হচ্ছে আমার কাজ। তো কিন্তু আমি মানিটা কি, আমি অনেক দিন ধরে অর্থনীতির একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে ভাবতাম যে আমি আসলে মানি কি তা জানি না, হ্যাঁ আমি জানি না আসলে এটা কি। তো এই বিষয়ে আমি অন্যের সঙ্গে কথা বলতাম, এবং এক সময় আমি অবশ্য বিটকয়েন বিষয়ে একটা লেখা লিখেছিলাম, সেটা বণিক বার্তা ছাপা হয়েছে। তো তারপর আমি এদিক সেদিক পড়তে আমার ভাবনাগুলি আস্তে আস্তে একটা আকার নিতে থাকে। আর তারপরে আমি একটা সাক্ষাৎকার দিই বণিক বার্তাতে, সেটা মানি নিয়ে, মুদ্রা পাচার নিয়ে, তো সেটা প্রকাশিত হয়। তখনও আমার যে আইডিয়াগুলি খুবই ক্ষুদ্র আকারে ছিল, কিন্তু আরও ভাবনাগুলি ভাবতে হতো। আমি একটা সময় একটা লেখা লিখি স্কুইড গেম নিয়ে, একটা লেখা লিখি স্কুইড গেম টিভি সিরিজ। তখন আমাকে মনে হয় যে না, আমার একটু যেহেতু ডেট নিয়ে কাজ করছি, স্কুইড গেম টিভি সিরিজ অ্যান্ড দি ইকোনমিক্স অফ ডেট, এটা হচ্ছে লেখাটা, তখন আমার মনে হলো যে আমি আসলে এই মানি নিয়ে একটু লিখি। তো এই লিখতে তখন আমি দুইটা প্যারাগ্রাফ লিখলাম জুন জুলাইয়ের দিকে 2022-তে। তারপরে আমি লেখাটা রেখে বললাম যে না, মানিটা আর একটু বেশি লিখতে হবে, এটা রেখে তারপর ওই আর্টিকেলটা যখন শেষ হলো, তারপরে আমি শুরু করলাম এই বইটার কাজ করা। বইটার কাজ বই হিসেবে শুরু করিনি, আমি আসলে তখন একটা আর্টিকেল লিখবো ভাবছিলাম, যে একটা জার্নাল রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করব। কিন্তু লিখতে লিখতে একটু বেশি বড় হয়ে গেল। তখন আমাকে দু একজন পরামর্শ দিলে, তো বেশি বড়, তুমি একটা বই হিসেবে বের করতে পারো। তো বই হিসেবে তখন আমি পাবলিশারের সঙ্গে যোগাযোগ করি যে আমি এরকম একটা লেখা লিখছি, কিন্তু আমি আগে আমার যে ড্রাফট, যে লেখাটা ওয়ার্কিং পেপার, সেটা আমি অনলাইনে দিব, তারপরে আমি তোমার সঙ্গে পাবলিশ করতে চেষ্টা করব। কিন্তু পাবলিশাররা এটাকে নর্মালি তারা নিতে চায় না, যে আগে অনলাইনে থাকবে তারপরে পাবলিশ, সেটা নিতে চায় না তারা। কিন্তু আমি এখানে বলছি আই ডোন্ট কেয়ার, আমি আগে দিবই, কারণ আমি জানি যে আইডিয়াটা আসলে খুবই সামান্য, এটা আমি আগে অনলাইনে আমার নামে যদি না দিই তাহলে হবে না।
তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমি শুরু করছি এভাবে। দি ইন্ট্রোডাকশন should start stating the purpose of writing a book on money and inflation. It is an obvious question, as already so many books, articles and blogs have been written on this subject matter. Consequently, it may appear that we already know everything about money and money related matter like inflation, and a new book can hardly add any value to this extensive body of literature. I object. The book starts with the premise that our knowledge of money is limited, so is our understanding of inflation. The proof is in the pudding, manifested in the increasing inability of nation states in controlling money-related matters of the 21st century. Monetary matters already resulted in ousting a number of governments in the last 2-3 years in various parts of the world. Many countries are now in serious debt and facing subsequent economic and political turmoil. The term inflation is now in headlines all over the globe. If we already know what money is and the subsequent causes of inflation, then why can we not do something about it, or at least communicate in an intelligible manner? Unfortunately, that is something not seen. আমার যে শুরু সেটা হচ্ছে যে আসলে আমরা যে মানি সম্পর্কে যা আমরা জানি আসলে তা কোথায় কোথায় সমস্যা আছে, তাতে কোথায় সমস্যা আছে। তো সেখানে আমি পরের প্যারাগ্রাফে আমি লিখছি, দিস ডেমনস্ট্রেটস দি নিড টু রিথিঙ্ক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ মানি and money related matters. It doesn't mean that the old knowledge is to be completely discarded. আমি বইয়ের মধ্যে কোনো কিছুই বাতিল করছি না, সব কিছুই সত্যি, সবই মানি, কিন্তু আরেকটু বেশি আছে মানিতে। সেই বিষয়টা আসলে সেই জায়গায় আমাদের আসলে পলিসিগুলি ফেল করছে। তো এই বিষয়টা ওল্ড নলেজ, কোনো কিছু ইকোনমিক্সের কোনো কিছুই বাতিল হচ্ছে না। ইকোনমিক্সে আমি আছি, কিন্তু ইকোনমিক্সটাকে এক্সপ্যান্ড করা। ইট ডাজন্ট মিন দ্যাট দি ওল্ড, ইনস্টেড টু রিয়েলাইজ দ্যাট আওয়ার এক্সিস্টিং আন্ডারস্ট্যান্ডিং অফ মানি ইজ ইনকমপ্লিট as well as inadequate to face contemporary challenges. Unless we attempt that journey to rethink what is money and the causes of inflation or the recent cost of living crisis, the relevant public policies on monetary matters will always fall short. সেটা হচ্ছে আমার শুরু করা, বইটা সেভাবে শেষ শুরু করা। আর বইটার আরেকটা জায়গা যেটা আমি বইটা লেখার সময় আলাপ করেছি, আমি বলছি যে কয়েকজন কাছে মানে বইটা যে মেথড, ফিলোসফিক্যাল একটা মেথড আছে বইটাতে, সেটার বিষয়ে আমাকে এখানকার নিজের আমাকে সাহায্য করেছে, কিছুটা রেফারেন্স দিয়ে আমি বলেছি, তার নাম উল্লেখ করা আছে। কিন্তু আরেকটা বইয়ের যেভাবে আমি বইটা লিখেছি সেটা হচ্ছে একটু স্টোরি টেলিং, আমি বলেছি গণিত ভাবনা। তো বইটা আপনারা যারা হারারির বইটা পড়েছেন, হারার যে সেপিয়ান্স, সেটার মধ্যে একটি স্টোরি টেলিং, সেটা ভাবটা আছে। আবার ডেভিড গ্রেবারের একটা বই আছে যেটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে, এটা হচ্ছে ডেট লাস্ট 5000 ইয়ার্স বলে একটা বই আছে, সেটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। ওরকম একটা স্টোরি টেলিংয়ের স্টাইলে বইটা করা। কিন্তু যেহেতু বইটা একটা আর্টিকেল, আমি আবার একটা প্রকল্পর মতন করে এটা আমি প্রুফ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, অনেকখানি একটা নদীর মতন, যে নদীর শুরুটা হলো ওইখান থেকে শুরু করে আমি আরেকটা জায়গায় যাব, এই পথটা যেন আগে থেকে ঠিক করা আছে, সেই পথটা ওইভাবে বইটা লেখা। যেটা অনেক বইয়ের মধ্যে সেটা যে বিগ হিস্ট্রির যে বইগুলি থাকে সেগুলি বিগ হিস্ট্রি নিয়ে আলাপ করে, সেরকম একটা প্রকল্প হাতে নিয়ে যায় না, কিন্তু আমার একটা প্রকল্প নিয়ে আমি বইটাতে এগিয়েছি। বইটা আরেকটা জায়গা আমি মনে করি যে বাংলাদেশে যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন তাদের জন্য খুবই জরুরি এই বিষয়টা, যেটা হচ্ছে যে সেই বিষয়টা আমার লাস্ট প্যারাগ্রাফ অফ ইন্ট্রোডাকশন আমি এটা বলেছি যে পোস্ট কোভিড ইনফ্লেশন ইজ ওয়ান অফ দি মোটিভেশনস অফ দি বুক, বাট COVID-19 itself is one of the influencing factor of the book. The grim challenge experience of COVID forced me to rethink many aspects of life, like many other people all over the world. The book certainly has been influenced by my personal and associated global challenges following the pandemic that induced many to ask big questions about life. জীবনের বড় কোশ্চেন, হোয়াট এলস ক্যান বি এ বিগার কোশ্চেন দেন দি কোশ্চেন অফ মানি অ্যান্ড ইনফ্লেশন অফ আওয়ার কন্টেম্পোরারি ওয়ার্ল্ড।
আমি একটা বড় কোশ্চেন হাতে দিচ্ছি, এটা আমার একটা বিগ প্রজেক্ট। এখন এই বিগ প্রজেক্টটা আমার মতো একজন ক্ষুদ্র একজন অর্থনীতিবিদ কিভাবে এরকম একটা বিগ প্রজেক্ট হাতে নিতে পারে? তো সেটা হচ্ছে গিয়ে, সেটা আজম যা বলেছে যে এই আলাপটা শুরু করলাম, এটা কি আসলে সম্ভব কিনা, সেটা আমার মধ্যে সেই দ্বিধাটা ছিল। সেজন্য আমি সবার সঙ্গে কথা বলতাম সেই সময়, কারণ আমি সেই দ্বিধা কাটানোর জন্য, আইডিয়াগুলি আস্তে আস্তে এক্সপ্যান্ড করার জন্য। এবং সেখানে আমি যেজন লিখছে, দ্য জার্নি অফ আস্কিং অ্যান্ড আনসারিং দিস কোয়েশ্চেন নিডেড সাম ডিগ্রি অফ কারেজ অ্যান্ড লিপ অফ ফেথ ফ্রম মাই সাইড। তো আমার মনে হয়েছে যে আমি বইটাতে নতুন কিছু করছি, এবং সেটা আমার একটা বিশ্বাস ছিল, এটা একটা লিপ অফ ফেথ ছিল এখানে। যে কারণ মানি হচ্ছে গিয়ে অর্থনীতি একটা মূল প্রশ্ন, বড় বড় অর্থনীতিবিদরা সেই কাজটা করছে, আমি সেখানে একটা নতুন তত্ত্ব নিচ্ছি, কাজে যেই তথ্য আগে কেউ বলে নাই এরকম একটা তথ্য আমি বলছি। আমি কাউকে বাতিল করছি না, কিন্তু আমি বলছি না তোমরা এই কথাটা বলতে পারো না, যে কথাটা বলা উচিত ছিল, ওই জায়গায় তোমাদের লিমিটেশন আছে। সেখানে সেটা একটা লিপ অফ ফেইথ ছাড়া এটা সম্ভব না। যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা বাংলাদেশে করেন, শুধু আসলে মানে নেয়াটাই না, একটা জ্ঞান তৈরি করার জন্য একটা বিশ্বাস এবং একটা সাহসের দরকার আছে। সেটা হয়তো আমি পেয়েছি। সো সেটা আমি লিখছি। সো কারেজ, দো ফাইনালি দি বুক ইজ অনলি ওভার 100 pages লং, ইট কভার্স মেনি ওভারল্যাপিং ইস্যুস, connects many dots from diverse fields, and consequently demands close attention from the readers. Yet the readers, I believe, will find the book relatively easy to read, and the main message will easily get communicated compared to other works on monetary matters. They will also be part of my journey to develop this new approach to monetary analysis. David Graeber stated, in quote, "For a very long time, the intellectual consensus has been that we can no longer ask great questions. Interestingly, it's looking like we have no other choice." Unquote. ডেভিড গ্রেবারের ডেট সেটা দিয়ে শুরু করে, যে আমাকে একটা বিগ কোশ্চেন করতে হবে, ডেটের হিস্ট্রি লিখতে হবে। সে বিগ কোশ্চেন আস্ক করে এবং বিগ কোশ্চেন কমপ্লিট করে। অ্যান্ড আমি সেই কোডটা আমাকে কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করেছে, যে বিগ কোশ্চেন আস্ক করতে হবে। মাই হোপ ইজ দ্যাট দ্য রিডার্স উইল ফাইন্ড দ্যাট ইন দিস বুক। সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের শুরু। তারপরে দ্বিতীয় চ্যাপ্টারে আমি এক্সিস্টিং লিটারেচার সম্পর্কে একটু আলাপ করি। এক্সিস্টিং লিটারেচার আমার জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হলেও আসলে আমার বইটা হচ্ছে সেমি একাডেমিক। কাজে আমি লিখেছি যে আসলে আমি যে আইডিয়াতে আগাচ্ছি এই মতের সঙ্গে মিল আছে কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, বা মতের বিপক্ষে যাচ্ছে কিনা। এছাড়া আমার লিটারেচার নিয়ে কোনো আগ্রহ নাই সেখানে। মানে আমি অন্য কারো অনুসরণকারী না, আমি নিজে এখানে একটি তত্ত্ব দিচ্ছি, এবং সেটা হচ্ছে লিপ অফ ফেথ। এখন সেই তত্ত্বটা কেউ গ্রহণ করতে পারে বা করতে পারে না, সেটা আরেকটা ব্যাপার, কিন্তু সেটার জন্য আমি আরেকজন একাডেমিশিয়ানের মতবাদ কে অনুসরণী হিসেবে নিজেকে উপস্থাপন করতে, আমি একেবারে একটা নতুন নলেজ ক্রিয়েট করছি, এইটা আমার ক্লেম এই বইয়ের মধ্যে। তারপরও যেহেতু এক্সিস্টিং লিটারেচার সম্পর্কে একটু জানা দরকার হয়, সেটা আমি একটু, এবং সেটার সঙ্গে আমার যে মিল দেখানো দরকার সেটা আমি একটু আলাপ করেছি। বিশেষ করে যে কমোডিটি থিওরি অফ মানি, যেটা অ্যাডাম স্মিথের বার্টার থিওরি আপনারা জানেন, যেটা হচ্ছে একসময় নাকি মানুষ পরস্পরের সঙ্গে বিনিময় করতো, দ্রব্য বিনিময় করতো, যেমন এটার বিনিময়ে একটা বই, এরকম দুইটা দ্রব্যের বিনিময় হতো। তারপর তারা ভাবলো যে মধ্যে আমাদের আসলে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ দরকার আমাদের, সেই জন্য তারা একটা মানি ইনভেন্ট করলো, এবং যেমন গোল্ড কয়েন লাইক এরকম কিছু ইনভেন্ট করলো, সেইখান থেকে মানি শুরু হলো। অ্যাডাম স্মিথের আগে আসলে সেই আইডিয়াটা আছে হচ্ছে অ্যারিস্টটলের পলিটিক্সে, সেখান থেকে মূলত আইডিয়াটা আসা। কিন্তু সেটা আমি সেই মানিকে আমি যে মানিটা ডিফাইন করি সেটা কখনো ইনভেন্টেড হয় নাই। মানি সবসময় ছিল, মানি সবসময় থাকবে, এই জায়গাটা আমি পরে আসবো। আরেকটা থিওরি আমি আলাপ করি, সেটা হচ্ছে গিয়ে ক্রেডিট থিওরি অফ মানি। যেটা হচ্ছে ক্রেডিট থিওরি অফ মানি হচ্ছে যে ঋণ সৃষ্টির সাথে সাথে মানি তৈরি হয়, যেটা বর্তমানে প্রচলিত যে মুদ্রা আছে, যেমন ব্যাংক থেকে আমরা যে লোন পাই বা সরকার যে লোনগুলি সৃষ্টি করে, সেটা আমরা ওই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমি যেটা বলছি যে সেটা আসলে সব যে মানি, যে আসলে যে আমাদের যে বিনিময়ের যে সামর্থ্য, সেটাকে আসলে ব্যাখ্যা করতে পারে না। মানি
ওই কমোডিটি থিওরি অথবা ক্রেডিট থিওরির বাইরেও এক্সিস্ট করে। ওই দুইটা থিওরি দে আর ফাইন, দে ক্যান এক্সপ্লেইন, বাট দে ক্যান নট এক্সপ্লেন ইট অল। এটা হচ্ছে কি কন্টেম্পোরারি যে লিটারেচার যেটা আছে সেই লিটারেচারকে আমি অ্যাড্রেস করছি। তারপরে আমি যেটা এটার পরে আমি যে মেথড ডেভেলপ করি সেই মেথডে আমি হোয়াট ইজ মানি বলে একটা চ্যাপ্টার আছে, যেটা আসলে এটার সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বলা যায় একটু সবচেয়ে তত্ত্বগতভাবে আসলে চ্যালেঞ্জিং চ্যাপ্টার, যেটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সেখানে আমি মেথডটা ডেভেলপ করি। আমার কাছে মানিটা আমি যেভাবে বলছি যে মানিটা এক্সিস্ট করে, যেহেতু আমরা বিনিময় করি, সবসময় বিনিময় করতাম। সে আদিকালে যখন কোনো সভ্যতা তৈরি করে নাই বা একেবারে ছোট গোত্রের মধ্যে ছিল, অথবা মানব সৃষ্টির একেবারেই উষার লগ্নে বলা যায়, তখনও মানুষ বিনিময় করতো, কাজে তখনও মানে ছিল। কারণ বিনিময় কেন হবে মানি ছাড়া? নিশ্চয়ই সামর্থ্য সক্ষমতা ছিল, তাই বিনিময়। তো সেই বিষয়টা আমি আসব। সেখানে আমি বলছি যে ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ হোয়াট ইজ মানি is independent of what the past thinker wrote about money and even what the book is proposing about it. মানি একটা বাস্তবতা, এটা নিয়ে বই লিখলাম কি না লিখলাম তাতে কিছু আছে, মানি কিন্তু আছে। সো পাস্ট থিঙ্কার কি বলছে আমার অন্যের বই পড়ে শিখতে হবে না, আমি সারাক্ষণ মানি ঘুরি পকেটের মধ্যে এবং আমরা এটার মধ্যে বাস করি, কাজেই সে বাস্তবতাটা কি আসলে মানে সেটা আমাদের জানতে হবে। The book is elaborating only some facts. Keeping this in mind, we follow an investigative approach. Though the book has a final goal, that is, to provide an explanation of inflation or the cost of living crisis observed all over the world, we do not, however, exhibit any moral preference in picking examples. This also makes the book distinct. For example, Milton Friedman demonstrated moral obligations to labor. On the other hand, had a strong moral position to fight against the capitalist controls, but the book has a neutral position and is happy to take arguments, views from any side as deemed appropriate. This is reflected in some examples picked up by this book. So বইটা আমি যদিও হয়তো বা অনেক moral position আছে বইটার মধ্যে শেষমেশ, কিন্তু আমার শুরুটা হচ্ছে একেবারেই যাকে বলা আছে কোনো রকমের নীতিহীন নীতি বলা কি কোনো পক্ষ থেকে নিউট্রাল একটা পজিশন থেকে শুরু করা। এখন তারপর আমি বইটার মেথড ডেভেলপ করি এবং মানি বিষয়ে আমি মানিটা যেই এক্সাম্পলটা আমি প্রথমে আপনাদের দেখালাম একজনকে নিয়ে, একজন বই বিক্রেতা এখানে, সেটার মতনই আমি কাজ করি এবং সেটাতে আমি ডেভেলপ করি। আসলে কি এই সামর্থ্যটাই মানি। আমি যখন অপরের কাছ থেকে কিছু পাওয়ার সামর্থ্য থাকে সেটাই আমার মানে। একটু কি আসতে পারবেন? আবার আমরা ভাবি যে এটা মানি, ঠিক আছে, এটা মানি, সবাই এগ্রি করেন এবং আমাদের এটা ফ্যাক্ট। এই আমরা একটা ফ্যাক্ট থেকে শুরু করলাম কারণ এইটা আমাদের বাস্তবতা অবস্থান করে। সো তারপরে এটা আমরা মানি কিন্তু ভাবি যে এখানে মানি না। কিন্তু দেখেন আসলে বিনিময়টা কি হচ্ছে, যে এখানে আমরা যা ভাবি যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আসলে কোনো মিডিয়াম অফ এক্সচেঞ্জ নাই। দেখেন আমি তাকে টাকা দিলাম, সে আমাকে বই দিল, আবার সে বলতে পারে আমি তো আপনাকে বই দিলাম, আপনি আমাকে টাকা দিলেন। তাহলে কি হলো? বিনিময় হলো বই এবং টাকা। ওর 100 টাকার এখন আবার একটা বিনিময় হতে পারে, কাজেই এটাও মানি এটাও মানি, দুইটাই মানি। আমরা এইভাবে দেখি না, ফলে আমরা ইকোনমিটাকে আসলে একটু ছোট আকারে দেখি। আমরা ভাবি যে এটা শুধু মানি না, আসলে এটাও মানি। এখন যদি আমি যদি বলি যে আমি এখানে যে কর্ণধার বিজু সাহেব, ওনাকে যদি বল যে ভাই আমি আপনাকে ফ্রি দিয়ে দেন তো এটা, তাহলে উনি হয়তো ওনার যে গিল্ট ফিলিং থাকবে, চাইছে আচ্ছা ওনাকে দিয়ে দিই, উনি আমার এখান থেকে বই প্রকাশ করছেন তো আচ্ছা ভালো মানুষ, ওনাকে আমি দিয়ে দিই ফ্রি। উনি না দিলে কি হবে? না দিলে আমার খারাপ লাগবে। এই যে খারাপ লাগবে আর দিলে ভালো লাগবে, এটা একটা সার্ভিস। তো আমি বইটা ধরেন যে আপনি হচ্ছে বিজু সাহেব, তো আপনি আচ্ছা আমি আপনাকে টাকা দিব না, আমার কাছে টাকা নাই, বইটা কি আমি আপনার কাছে পেতে পারি? হ্যাঁ। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম একটা কমোডিটি, আর উনি কি পেলেন? একটা স্যাটিসফ্যাকশন। আমার সামর্থ্য আছে ওনাকে
আমার সামর্থ্য আছে ওনাকে সুখী করার, আর ওনার সামর্থ্য আছে আমাকে বই দেওয়ার। কাজেই আমরা এই যে বিনিময়টা হলো, সেই বিনিময়টা আসলে মানির কারণে হলো। এখন বলতে পারেন যে মানি যখন আরেকজন, একটা গুরুত্বপূর্ণ জায়গা, আচ্ছা মানিটা যখন গেল, ধরেন যে আপনার কাছে বই আছে, আমার কাছে এইটা আছে, এখন আপনি আমাকে দিলেন, আপনি বিক্রেতা, আপনি এটা পেলেন। এখন আমার কাছে যে বইটা আসলো, বইটা আসার পরে আমার বইটা একটু কালি পড়লো বা কিছু হয়ে গেল, বইটা আর বিক্রি করা সম্ভব না। আমার কাছে বইটা আসার পরে সেই বইটা হয়তো আর মানি নেস, যে সামর্থ্য সক্ষমতা থাকলো না, কারণ আমি তো বই বিক্রেতা না, আমি বইটা বিক্রি করতে পারবো না। কাজে বইয়ের মানির হাত বিনিময়ের পরে সে মানি নাও থাকতে পারে, কিন্তু এই টাকাটার, এইটার মানির হাত বিনিময়ের পরে সেটা মানি আছে। আবার এইটা যখন আরেক দেশে চলে যাবে, সেটার কি হবে? সেটা আর মানি থাকবে না, আবার বাংলাদেশে ফিরে আসবে, সেই বস্তুটা আবার মানিতে পরিণত হবে। কাজে মানি, সামর্থ্যটা স্থান কাল পাত্র যেটা বলে, যেটা সেই 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 ভিত্তিতে সেটা আসলে মানি। কিছু কি কখনো মানি, কখনো মানি না, কারণ কখনো তার সক্ষমতা থাকে অপরের কাছ থেকে পাওয়ার, কখনো থাকে না। আর আরেকটা জায়গায়, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গিয়ে এই বইটা, আরও ইলিশ আছে মনে হয়, যাক আরও ইলিশ লাগবে না। আমার এই বইটার দাম ধরেন 100 টাকা। হ্যাঁ, এখন এখানে কয় কপি আছে? 2 কপি। আর আমি মার্কেটে আসলাম, আমি বিনিময় করলাম, আমার হাতে 2টা নোট আছে। তাহলে আপনারা তো অবজার্ভ করছেন কি কি আমি অবজার্ভ করছি, আর কি কি খুব ভালো করে অবজার্ভ করছেন, কিন্তু সামহাউ ইনডাইরেক্টলি অবজার্ভ করা যায়। তো উনি আমাকে দেখে বুঝতে পারবেন আমার কাছে কত আছে, আমি ওনার বইয়ের র্যাক দেখে বুঝতে পারবো। তো এখন আমি বিনিময় করব, আপনার কাছে বই কিনবো, একটা বই দেন আমাকে, একটা দিবেন খালি। আচ্ছা, এই হলো বিনিময়। তাহলে এই বইটা আমরা তো আগে ভাবলাম যে এইটা মানি, এইটাও মানি, এইটা কি তাহলে? আর এই বইটা যেটা এখানে রেখে দেন, এই বইটা যেটা, এই যে মানিটা আমার পকেটে আছে, আমি দিই নাই, আর এই যে এই বইটা ওনার কাছে আছে, ওটা কি ধরনের মানি? সে হচ্ছে পটেনশিয়াল মানি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইনফ্লেশনকে বোঝার জন্য, যে জায়গাটা, যে মানিটা সে একটা ট্রানজ্যাকশানে সে অংশ নিতে পারে কিন্তু অংশ নিচ্ছে না, কিন্তু সে কি আকার আছে? একটা পটেনশিয়াল আকার আছে, সম্ভাব্য আকারে আছে, সেটাও আসলে মানি, যে নিতে পারে কিন্তু নিচ্ছে না। সেই দুইটা কাজেই একটা রাষ্ট্রে বা একটা যে কোনো একটা জায়গায় একটা দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত হচ্ছে? দ্রব্যের দাম নির্ধারিত হচ্ছে যে মানিটা আমি এই মুহূর্তে করছি, সঙ্গে যে মানিটা আমি ধার করতে পারি, যেটা আমি ক্রেডিট কার্ড তো বাইরে আছে, এইটা কি ধার করা মানি। আর এটা কি আরেকটা মানি হচ্ছে কি স্টোরড মানি। আসলে সব মিলেই, এবং ওনার কাছে যে বইগুলো সেই সব মিলেই হচ্ছে বিনিময় মূল্যটা নির্ধারিত হচ্ছে। কাজে আমরা যদি শুধুমাত্র ওই জায়গাটা আমাদের দেখতে হবে, আসলে একটা বিনিময়ে যে মূল্যটা একটা মানুষ যে পায় অপরের কাছ থেকে, কী কী কারণে পায়, এবং সেই জায়গায় ইকোনমিক পলিসিটা আসলে অ্যাড্রেস করতে। আর সবচেয়ে শেষ আরেকটা জায়গা হচ্ছে, সব কিছুর পেছনে আছে নন ইকোনমিক ব্যাপার। আচ্ছা, আমার এই বইটা পড়ার দরকারটা কি? এটা তো আমার কোনো বাজার নাই, আমি তো এটা বিক্রি করবো না, তাইলে আমার দরকার কি? আমার মানসিক প্রশান্তির জন্য আমি বইটা পড়লাম। কাজেই আমার যদি বইটা পড়ে, আমার যদি এই যেটা বাজারে বিক্রি হয় না এমন একটা বিষয় যদি আমাকে প্রভাবিত না করে, তাহলে আমি এই বিনিময়ে যাব না কখনো। এবং এটা যদি আমি বেশি চাই, তাহলে আমি বেশি দিতে চাবো, আমি যদি কম চাই কম দিতে চাবো। কাজেই সব মিলে আসলে একটা বাজারের দাম নির্ধারিত হয়, এবং এই জন্য মানিটা কি সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা, আমি একটু বেশি কথা বলছি, খুব তাড়াতাড়ি আমি যতটুকু, যদি মাত্র 3rd চ্যাপ্টারে। তো এখন এরপরে যে মানের উৎস কোথায়? মানের উৎস হচ্ছে 2টা বিষয় মিলে। এই জায়গাটা থিওরি অফ ভ্যালু যেটা ইকোনমিক্সের, সেটার সঙ্গে কিছু মিল আছে। একটা হচ্ছে যে মানুষের যে শ্রম, শেষমেশ সব কিছুই মানুষের শ্রম থেকে তৈরি, সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক শ্রম। মানসিক এবং শারীরিক, শুধুমাত্র শারীরিক না, মানসিক এবং শারীরিক যে শ্রম, সেটা থেকে সব কিছু সৃষ্টি হয়। কিন্তু সেটা আবার অপরের মানসিক এবং শারীরিক শ্রম, সেটার সঙ্গে সে বিনিময়ে একটা প্রতিযোগিতা করে, সেইটা মিলে
শেষমেশ দেখা যায় যে একজনের অপরের কাছ থেকে কিছু পাওয়ার সামর্থ্য তৈরি হয় সেভাবে। আবার আরেকটা ভাবে হতে পারে, এটা হচ্ছে যে জোর করেও কেউ কারো কাছ থেকে কি নিতে পারে। আমি যখন আপনাকে রাস্তায় আপনার বইটা আছে আমি নিয়ে নিলাম জোর করে, সেটাও এক ধরনের ট্রানজ্যাকশন। হ্যাঁ, সেটা উৎসটা কোথায়? এটা হচ্ছে গিয়ে শক্তি। আবার আরেকটা উৎস কোথায়? আবার ভালো মানুষই, মানের উৎপত্তি যেভাবে যে কোনোভাবেই হতে পারে, এবং সেটা হচ্ছে গিয়ে সেটা কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে সেই বিশেষ মুহূর্তের প্রশ্ন, সেই বিশেষ মুহূর্তের প্রশ্ন। আর কোনো এটার এবং মানের উৎপত্তি হতে পারে, আর মানে আরেকটা মুহূর্তে যেয়ে সেই মানেটা নষ্ট হয়ে যেতে পারে, আবার ফিরে আসলে সেই মানেটা আবার তৈরি হতে পারে। এমন একটা পরিস্থিতি আমরা আমাদের যে মনিটারি বিশ্বটা আসলে সেরকম অলওয়েজ ফ্লাকচুয়েট করছে। আর আরেকটা জায়গায় মানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে মানুষ হিউম্যান বায়োলজি, সেখান থেকে মানে তৈরি হচ্ছে। কারণ সেই জায়গায় আমার বড় উদাহরণ যে আসলে মানি কখনো আবিষ্কৃত হয় না, মানুষ সবসময় ছিল। এটা হচ্ছে মা এবং সন্তান, তাদের মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে। তা আমার একটা উদাহরণ আছে, আমি একটু পড়ি খুব তাড়াতাড়ি করে। হিউম্যানস অলওয়েজ লিভ ইন সোসাইটিজ. This is likely to be the outcome of an evolutionary process, and the chimpanzees, with whom we share 90% of genes, are also social animals. Actually, most apes are known to be highly social. সেইটা মানে আমরা সোসাইটিতে থাকবোই, যেহেতু সোসাইটি থাকবো, তো কেন সোসাইটি থাকবো? সোসাইটি থাকা মানে আমাদের বিনিময় করতে হবেই, আর বিনিময় করি মানেই হচ্ছে সেখানে আসলে বিনিময় সামর্থ্য অস্তিত্বশীল, তার মানে হচ্ছে সেখানে মানি আছে। তাহলে হচ্ছে এই হচ্ছে গিয়ে যে সেজন্য মা সন্তানের যে বিনিময়, সেটাও আসলে এক ধরনের মনিটারি বিনিময়। আর তাহলে আরেকটা কথা হচ্ছে যে এই মানে এগুলি কি মানে? অবশ্যই এগুলি মানে। এগুলো হচ্ছে আমরা একটা হিউম্যান সিভিলাইজেশনের একটা পর্যায়ে যে আমরা এগুলো আবিষ্কার করি, যেমন আমরা লিখিত ভাষা আবিষ্কার করি একটা সভ্যতার একটা পর্যায়ে, যে তার আগে তো আমরা মৌখিক ভাষায় যুগ যুগ কথা বলতাম, কখন থেকে কথা বলতাম আমরা তা জানি না। কিন্তু কাজে আমরা এই যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা আমরা একটা পর্যায়ে যে আবিষ্কার করি, তার মানে এটা কিন্তু এই যে প্রযুক্তি, তার পিছনে সবসময় যে ফান্ডামেন্টাল রিজন যেটা আছে সামর্থ্য, সেটা অস্তিত্বশীল। যেমন কুবলাই খানের পেপার মানে ছিল, আপনারা ডিজনি প্লাস একটা ডকুমেন্টারি দেখতে পারেন, সেটা অরিজিন লেখা, যদিও অনেক বিস্তারিত না, কিন্তু ওটার মধ্যে দেখবেন যে কুবলাই খানের সভায় যে একজন কিছু দিতে দেয় এবং বিনিময়ে কুবলাই খান তাকে পেপার মানি দেয়। সে খুবই অসুখী, পেপার মানে এটার তো কোনো দাম নাই, সে তো ভাবলো সে গোল্ড পাবে, কিন্তু কুবলাই খানের পেপার মানে এটা যদি কেউ না মানে কি হবে? কাজেই কুবলাই খানের যে শক্তি, সেই শক্তি আসলে মানির শক্তি সেখানে। কাজে মানি বিশ্বাসের কারণে হতে পারে, মানি জোরের কারণে হতে পারে, মানি এগ্রিমেন্টের কারণে হতে পারে, মানি বায়োলজিক্যাল কারণে হতে পারে, যে কোনো কারণে মানি থাকতে পারে যে কোনো পরিস্থিতিতে। সেটা আমাদের আসলে যদি তার মানে সব কিছু আসলে ইকোনমি, কোনো কিছু ইকোনমির বাইরে না। আচ্ছা, তারপরে আমি আদার কিছু কনসেপ্ট আলাপ করি, এবং শেষে আমি কিছু রিলেটেড চ্যাপ্টারগুলি আমি পড়ি। এটা হচ্ছে যে আমি এখানে একটা জায়গা আমার খুব পছন্দের চ্যাপ্টার, আমি যেহেতু সময় নিয়ে আমি পড়ছি না, এটা দি নেম অফ দি মানি। এটা উম্বার্তো ইকোর একটা বই আছে, ওইখান থেকে নেয়া। কিন্তু রোমিও জুলিয়েটের আসলে একটা উক্তি আছে যে গোলাপের সুবাস, বলছে গোলাপকে তুমি যেই নামেই ডাকো তার সুবাস একই থাকবে, সেটা এখানে লেখা আছে। মানিকে তুমি যাই বলো, এটা কি ক্যাপিটাল বলো, ওয়েলথ বলো, লাভ বলো, ফোর্স বলো, হোয়াট এভার, দ্যাট ইজ মানি। কখনো তাকে ক্যাপিটাল বলাটা ঠিক বেশি ভালো যখন সে কারখানায় ব্যবহৃত হবে, কখনো তাকে ওয়েলথ বলা ভালো যখন তুমি সেখানে বসবাস করো সেই যা সম্পত্তিতে বা ব্যবহার করো অন্যভাবে, আবার সেইটাই আরেকটা পর্যায়ে যেয়ে সেটা মানিতে পরিণত হবে। কাজে মানি বলতে আমরা যদি ভাবে যে ওভারল্যাপ করছে, তার সাথে ওভারল্যাপই স্বাভাবিক, কারণ মানি সর্বব্যাপী, সব জায়গায় অবস্থিত। সেটা হচ্ছে মানির কনসেপ্টটা ডেভেলপের পরে আমি ইনফ্লেশনের কনসেপ্টটা ডেভেলপ করি, এবং ইনফ্লেশনের কনসেপ্টের মধ্যে এটার প্রথম কথা হচ্ছে আমরা যে মুদ্রাস্ফীতি বলি, যে মুদ্রা, এটা কিন্তু আসলে
সেটাকে আমি বলি যে না, এটা আসলে সঠিক মেজার না। কারণ হচ্ছে গিয়ে আমরা জিনিসপত্রের দাম বাড়া দেখি, ঠিক আছে, কিন্তু আমার জিনিসপত্রের দাম 10 গুণ বাড়লো, আমার ইনকামও যদি 10 গুণ বাড়লো, তাহলে তো সবই সমানই থাকলো, তাহলে তো কিছু হলো না। মানে এইটা আসলে ম্যাক্রো ইকোনমি বলে সেভাবে কোনো কিছু এক্সিস্ট করে না, সব কিছু ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকে। কারো দেখা যায় যে জিনিসপত্রের কোনো জিনিসের দাম 10 গুণ বাড়ে, কোনো জিনিসের দাম 5 গুণ বাড়ে, কোনো জিনিসের দাম কমে। কাজে মুদ্রাস্ফীতি দিয়ে আসলে হবে না, সেটা আসলে দেখতে হবে যে কোনো মানুষকে বেশি কাজ করতে হয় কিনা, সেটা হচ্ছে মূল কথা। যদি আগের থেকে বেশি কাজ করতে হয় সেটা হচ্ছে প্রশ্ন। আবার সবাইকে আগের থেকে বেশি কাজ করতে হয় না, তার মানে তারা আসলে কোনো রকম মুদ্রাস্ফীতি তারা ফেস করছে না। তো সেই জায়গা কিন্তু এই জায়গায় যখন আমি পৌঁছাই তখন একটা ছোট্ট জটিলতায় পড়ে যাই। যদি সেই জটিলতা হচ্ছে গিয়ে তাত্ত্বিকভাবে যে আমি যদি এই যে মানুষের কাজ বেশি করা, আচ্ছা আমি যদি নিজের খায়েশে বেশি কাজ করি তাহলে ওইটা কি? ওইটাও আসলে ইনফ্লেশন। যদি তার মানে হচ্ছে আমি যখনই বেশি কাজ করি সেটা যে দুই কারণে, একটা হচ্ছে দাম বেড়ে গেল বা আমাকে সরকার বলল বেশি ট্যাক্স দিতে, বা যাই হোক কোনো কারণে আমাকে বেশি দিতে হলো, বাধ্য হয়ে কোনো একটা প্রাতিষ্ঠানিক কারণে আমাকে বেশি যখন কাজ করতে হয় সেটা ইনফ্লেশন। আবার যখন আমি নিজের শখে বেশি কাজ করি সেটাও ইনফ্লেশন। দুই রকম ইনফ্লেশন আসলে আমরা এখন বর্তমান সময়ে আমরা ফেস করছি। যেটা হচ্ছে গিয়ে যেটা আমি ছোট্ট একটা পড়তে চাচ্ছিলাম। In effect, the modern time has observed an increased desire to consume, more and more items are getting added to our consumption bundles, and consequently the need to use the human body and mind has increased, causing inflation. মানে একটা হচ্ছে আমরা নিজেরাই আসলে বেশি কাজ করছি আগের থেকে বেশি, আমাদের অনেক ডিজায়ার বেশি, কাজে ইনফ্লেশনটা সবাইকে আমরা দোষ দিতে পারি, কিন্তু আমাদের আসলে নিজেদেরই consumption বেশি হয়ে গেছে কিছু কারণে। Only 30 years ago, a typical household would have just one car, one television, one radio, one refrigerator, and one telephone. Some might also have a dishwasher and a washing machine. The same household now would have several laptops, computers, mobile phones, and additional electronic devices, but still will look to buy the latest models of those items. সেটা আমরা করছি সবসময়। কাজে আমি যে নতুন একটা আইফোন কিনতে যাই বা নতুন একটা মোবাইল কিনতে চাই, যদিও দরকার নাই, এটি আসলে এক ধরনের ইনফ্লেশন। আচ্ছা, তা কিন্তু তার বাইরেও আছে ইনফ্লেশন, যেটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনালি সরকারি বা বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের ইনফ্লেশন ফেস করতে হয়, সেটা হচ্ছে ইনফ্লেশন। তো দুই কারণ ইনফ্লেশন হচ্ছে, একটা হচ্ছে আমরা নিজেরা ইন্টারনালি ঘটাচ্ছি যেটার উপর আমার কিছুটা কন্ট্রোল আছে, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটার্নালি হচ্ছে, যেটা হচ্ছে আমার উপর আসলে কন্ট্রোল নেই সেভাবে, বাইরের একটা ফোর্সে সেটা করছে, যেটা যেমন আমাকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে, ধরেন এইটা একটা ইনফ্লেশন। তো দুই কারণে ইনফ্লেশন হচ্ছে। তাহলে আসলে এই জায়গাটায় এবং সব কিন্তু সে ইনফ্লেশন কিন্তু মডার্ন যে সিস্টেম, মানে মনিটারি সিস্টেম, একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের ডিজায়ার বেড়ে গেছে, আমাদের ভ্যালুজ বেড়ে গেছে, আমরা প্রচুর ভ্যালুজ, আমরা একটা বলা যায় যে মানে ভ্যালুজ মানে মূল্যবোধের বিশ্বে বাস করি, সেটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে আমাদের পক্ষে এখন ফিউচার থেকে বড় করা সম্ভব হয়, যেটা আমার ইনকামটা আমার নাই, কিন্তু আমি একটা ব্যাংক থেকে লোন নিতে পারি এবং সেই বাসা একটা কিনতে পারি, কাজে আমি ভবিষ্যৎ থেকে বড় করছি। আর কি আছে, আমার ব্যাংকে টাকা আছে। তো সব মিলে আসলে একটা বার্গেনিং সিচুয়েশন যখন তৈরি হয়, সেই বার্গেনিং সিচুয়েশনটা যার হাতে সেই দ্রব্যটা আছে সে তখন বেশি দামে বিক্রি করতে পারে, সেটা একটা। আর এর মধ্যে বাকি বিভিন্ন রকমের সরকারি যে এবং বৈশ্বিক পলিসি, সেই পলিসির কারণে আমরা যে যাকে বলা যায় আমাদেরকে বেশি কাজ করতে হয়। যার একটা উদাহরণ হচ্ছে কোভিডের সময় ইংল্যান্ডের যে হাউজিং মার্কেট, সেটা আমি আলোচনা করেছি যে কোভিডের সময় কাজ ছিল না মানুষের, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ছিল এবং বিভিন্ন রকম প্রণোদনা ছিল, এবং সারা পৃথিবীতে আসলে সেটা ঘটেছে, বিভিন্ন ধরনের প্রণোদনা, কিন্তু সেই টাকাগুলি খরচ করার জায়গা ছিল না। কিন্তু সব মিলে এখন একসাথে কিন্তু সেটা যাতে স্টোর্ড আকারে গেছে, সে সব মিলে একসাথে এখন একটা যারা বিক্রি করবে তাদের বার্গেনিং পাওয়ারটা বেড়ে গেছে।
সেই অ্যাসেটগুলি। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ইনফ্লেশনটা, এখনকার যে ইনফ্লেশনটা সেটাকে কিছুটা হলে সেভাবে ব্যাখ্যা করা যায়। তো এইটা হচ্ছে গিয়ে আমার ইনফ্লেশনের আইডিয়াটা। তাহলে আমার পলিসি রেকমেন্ডেশনটা কি? বইটা আমি ঠিক পলিসি রেকমেন্ডেশন সেভাবে করিনি, কারণ আমার কথা হচ্ছে ইকোনমি ফ্র্যাগমেন্টেড, কাজে বিগ পলিসি কথা না বলে সেক্টরটা আসলে দেখতে হবে। কিন্তু মেইন কথা হচ্ছে যদি আমরা ইনফ্লেশনের বিষয়ে কথা বলতে চাই, আমাদের তিনটা জায়গা দেখতে হবে। একটা হচ্ছে যাকে আমরা বলি নন মার্কেট ফ্যাক্টরস, লাইক যে ভ্যালু সিস্টেম, অর আমরা যেসব সোশ্যাল নিডগুলি মনে করি দরকার, বা যে আমাদের যে ডিজায়ার এক্সপ্যান্ড করেছে যে কোনো কারণে, সেটা একটা জায়গা। আর সরকারিভাবে যেটা হচ্ছে তারা ডিস্টর্শন ক্রিয়েট করে কেন ইকোনমিতে, যে এমন কোনো পলিসি যদি নেয় যে ইকোনমিতে সেগুলো ডিস্টর্শন ক্রিয়েট করে, তাহলে সেইটা আসলে অ্যাভয়েড করতে হবে। তাহলে অন্তত মানুষের আমাদের ইনফ্লেশনটা কিছুটা হলেও মানে এটা আমার আপাতত যেটা হচ্ছে পলিসি রেকমেন্ডেশন। আর ইন্টারন্যাশনাল যে প্রেশার যদি থাকে যার ফলে ইনফ্লেশন ক্রিয়েটেড হতে পারে, আমি একটা উদাহরণ দিয়েছি যে অমর্ত্য সেনের যে বই আছে বেঙ্গল ফেমিনের উপরে, যে সেটাতে যেহেতু যুদ্ধ হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ব্রিটিশ যে সরকার, সেই সরকার তখন এমন কিছু পলিসি নেয় যার কারণে বেঙ্গলে রাইসের দাম, চালের দাম বেড়ে যায়। সেটার কারণে এক ধরনের দুর্ভিক্ষ, ইনফ্লেশন তৈরি হয়। দুর্ভিক্ষ এবং পোভার্টি হচ্ছে এন এক্সট্রিম ফর্ম অফ ইনফ্লেশন, যেখানে হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড তারা আসলে তাদের যেটা বেসিক নেসেসিটি সেটাও তারা অ্যাকুয়ার করতে পারে না, বেশি কাজ করে। তো সেইটা তৈরি হতে ওরকম একটা পরিস্থিতিতে কি করতে হবে? এখন ওই রকম একটা পরিস্থিতি একটা রাষ্ট্রের একটা ইন্ডিভিজুয়ালের মতো চিন্তা করতে হবে। একটা বিপদ যখন হয়, তখন আমরা কি করি? আমরা তখন একটা আশ্রয় খুঁজি। আমি কি বিপদের দিকে ধাবিত হব না একটা আশ্রয় খুঁজবো? সেরকম একটা বৈশ্বিক একটা পরিস্থিতি, তখন একটা রাষ্ট্র যদি আমার ক্ষমতা থাকে, তাহলে আমি নিজেকে শেল্টার্ড অবস্থায় রাখবো। সেটা হচ্ছে গিয়ে সেই শেল্টার অবস্থা কোন দেশে কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, সেটা আসলে সেই রাষ্ট্রে গিয়ে বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আমার বইটা। একটু শেষবেলা আমি একটু দ্রুত বললাম আর একটু দীর্ঘ হয়ে গেছে আমার পরিকল্পনা হচ্ছে, এই জন্য দুঃখিত।